বিসমিল্লাহির রহমানির রহিম। কারমাইকেল কলেজ রংপুরের 19-20 শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক 2019-20 শিক্ষাবর্ষের সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি পরম করুণাময় আল্লাহর অশেষ রহমতে এই বৈশ্বিক মহামারীর মধ্যেও তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ বাড়িতে আছো। আমি ফেরদৌস আলম, প্রভাষক, দর্শন বিভাগ, কারমাইকেল কলেজ রংপুর। আজকে তোমাদের যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের 7ম অধ্যায় অর্থাৎ শ্রেণীকরণ সম্পর্কে আলোচনা করব। এই অধ্যায়ের আলোচনায় আমরা যে বিষয়গুলোর উপর অধিক গুরুত্ব আরোপ করব অর্থাৎ জানার চেষ্টা করব সেগুলো হলো শ্রেণীকরণ কি, শ্রেণীকরণের কয়েকটি বৈশিষ্ট্য, শ্রেণীকরণের প্রকারভেদ, প্রাকৃতিক ও কৃত্রিম শ্রেণীকরণের পার্থক্য, ক্রমিক শ্রেণীকরণ কি এবং পরম জাতির শ্রেণীকরণ করা যায় না কেন। তাহলে আমরা এখন আমাদের মূল আলোচনায় আসি যে শ্রেণীকরণ কি। সাধারণভাবে যদি আমরা বলি যে শ্রেণীকরণ কি, তাহলে আমরা এটা বলতে পারি যে শ্রেণীকরণ হলো কোনো বস্তু বা ঘটনাবলীর মধ্যে সাদৃশ্য বা বৈসাদৃশ্যের ভিত্তিতে তাদেরকে বিভক্তিকরণের একটা মানসিক প্রক্রিয়া। এই বিষয়টাকে কারভেট রিড নামে একজন বিখ্যাত তার লজিক ইন্ডাকটিভ নামক গ্রন্থে শ্রেণীকরণের যে সংজ্ঞাটা প্রদান করেছেন এটা হলো ক্লাসিফিকেশন ইজ এ মেন্টাল গ্রুপিং অফ ফ্যাক্টস অর ফিনোমেনা according to their resemblance and difference so as best to serve some purpose। এটা আমরা যদি বাংলায় বলি যে ক্লাসিফিকেশন হলো একটা মানসিক বিভক্তিকরণ কিসের, অফ ফ্যাক্টস অর ফিনোমেনা, বস্তু বা ঘটনাবলী, অ্যাকর্ডিং টু দেয়ার রিসেমব্লেন্স অর ডিফারেন্স, তাদের সাদৃশ্য অথবা বৈসাদৃশ্যের ভিত্তিতে, সো অ্যাজ বেস্ট টু সার্ভ সাম পারপোজ, যেখানে কোনো উদ্দেশ্য থাকবে। তাহলে আমরা শ্রেণীকরণের এই সংজ্ঞাটি থেকে কয়েকটি শ্রেণীকরণের কয়েকটি বৈশিষ্ট্যের উল্লেখ করতে পারি। তাহলে আমরা দেখি যে শ্রেণীকরণ কি, ক্লাসিফিকেশন ইজ আ মেন্টাল গ্রুপিং। তাহলে শ্রেণীকরণের একটা বৈশিষ্ট্য হলো শ্রেণীকরণ মেন্টাল গ্রুপিং, মানসিক বিভক্তিকরণ, মানসিক বিভক্তিকরণ, বিভক্তিকরণ। কারণ শ্রেণীকরণে আমরা কোনো বিষয়কে যখন বিভক্তিকরণ করি এটা মানসিকভাবে, আমরা যেমন বাহ্যিকভাবে অর্থাৎ শারীরিকভাবে চেয়ার টেবিলকে যেমনভাবে আমরা শ্রেণী বিন্যাস করি এভাবে আমরা শ্রেণীকরণ করব না। এখানে আমরা মনে মনে আগে শ্রেণীকরণ করব। যেমন যে উদ্ভিদের মধ্যে ফুল ধরে এবং যে উদ্ভিদে ফুল ধরে না, এখানে আমরা মানসিকভাবে একটা বিভক্তিকরণ করলাম যে ফুলের ভিত্তিতে সপুষ্পক উদ্ভিদ এবং অপুষ্পক উদ্ভিদ। তাহলে আরেকটা বৈশিষ্ট্য আমরা বলতে পারি ক্লাসিফিকেশন ইজ এ গ্রুপিং অফ ফ্যাক্টস অর ফিনোমেনা। তাহলে শ্রেণীকরণ হলো বস্তু অথবা ঘটনাবলীর বিভক্তিকরণ। দ্বিতীয় বৈশিষ্ট্য শ্রেণীকরণ বস্তু ও ঘটনাবলীর বিভক্তিকরণ, বস্তু ও ঘটনাবলীর বিভক্তিকরণ। তাহলে আমরা শ্রেণীকরণের আরেকটি বৈশিষ্ট্যের কথা বলতে পারি ক্লাসিফিকেশন ইজ এ গ্রুপিং, classification is a grouping according to resemblance or difference। তাহলে শ্রেণীকরণ সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের ভিত্তিতে বিভক্তিকরণ। তাহলে 3 নম্বর বৈশিষ্ট্য হলো শ্রেণীকরণ সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ভিত্তিতে বিভক্তিকরণ। তাহলে শ্রেণীকরণের আরেকটা বৈশিষ্ট্য আমরা এই সংজ্ঞা থেকে বলতে পারি ক্লাসিফিকেশন ইজ এ গ্রুপিং টু সার্ভ সাম পারপোজ। তাহলে ক্লাসিফিকেশন ইজ এ গ্রুপিং টু সার্ভ সাম পারপোজ, অর্থাৎ শ্রেণীকরণ হয় একটা বিভক্তিকরণ কোনো উদ্দেশ্য সাধনের জন্য। ক্লাসিফিকেশন ইজ এ গ্রুপিং টু সার্ভ সাম পারপোজ, তাহলে শ্রেণীকরণ কোনো উদ্দেশ্য সাধনের নিমিত্তে একটা বিভক্তিকরণ। তাহলে শ্রেণীকরণের আমরা চতুর্থ বৈশিষ্ট্যটা বলতে পারি শ্রেণীকরণ হলো
কোনো উদ্দেশ্য সাধনের নিমিত্তে বিভক্তিকরণ। তাহলে এখন আমরা শ্রেণীকরণের প্রকারভেদ সম্পর্কে জানতে পারবো, কারণ আমরা শ্রেণীকরণ কি এবং শ্রেণীকরণের কয়েকটি বৈশিষ্ট্য জানতে পারলাম। এখন আমরা শ্রেণীকরণের প্রকারভেদ জানবো। আমরা জানি যুক্তিবিদগণ শ্রেণীকরণকে প্রধানত দুটি ভাগে ভাগ করেছেন। একটা হলো প্রাকৃতিক শ্রেণীকরণ অর্থাৎ ন্যাচারাল ক্লাসিফিকেশন, আর হলো কৃত্রিম শ্রেণীকরণ বা আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন। তাহলে প্রাকৃতিক শ্রেণীকরণ কি? যখন বস্তু বা ঘটনাবলীর মধ্যে মৌলিক এবং গুরুত্বপূর্ণ সাদৃশ্যের ভিত্তিতে আমরা তাদেরকে মানসিকভাবে বিভক্তিকরণ করি, সেটা হলো প্রাকৃতিক শ্রেণীকরণ। তাহলে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো মৌলিক ও গুরুত্বপূর্ণ সাদৃশ্যের ভিত্তিতে। তাহলে মৌলিক ও গুরুত্বপূর্ণ সাদৃশ্যের ভিত্তিতে আমরা যে শ্রেণীকরণ করি বস্তু বা ঘটনাবলীর মধ্যে, তাকে বলে প্রাকৃতিক শ্রেণীকরণ বা ন্যাচারাল ক্লাসিফিকেশন। আর হলো কৃত্রিম শ্রেণীকরণ। বস্তু বা ঘটনাবলীর অমৌলিক ও কম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের ভিত্তিতে যে শ্রেণীকরণ করা হয়। তাহলে যুক্তিবিদগণ শ্রেণীকরণকে প্রধানত দুই ভাগে ভাগ করেছেন। একটা হলো প্রাকৃতিক শ্রেণীকরণ বা ন্যাচারাল ক্লাসিফিকেশন, কৃত্রিম শ্রেণীকরণ বা আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন। মৌলিক শ্রেণীকরণ বা প্রাকৃতিক শ্রেণীকরণ কাকে? বস্তু বা ঘটনাবলীর মধ্যে যখন মৌলিক ও গুরুত্বপূর্ণ সাদৃশ্যের ভিত্তিতে যে আমরা যে শ্রেণীকরণ করি তাকেই বলা হয় প্রাকৃতিক শ্রেণীকরণ। আমরা একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করতে পারি। যেমন মেরুদণ্ডের ভিত্তিতে আমরা প্রাণী জগৎকে ভাগ করতে পারি যে মেরুদণ্ডী প্রাণী ও অমেরুদণ্ডী প্রাণী। আর বস্তুসমূহের মধ্যে যখন বস্তু বা ঘটনাবলীর মধ্যে অমৌলিক, কম গুরুত্বপূর্ণ বা বাহ্যিক বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা যে শ্রেণীকরণটা করি সেটাকে বলে কৃত্রিম শ্রেণীকরণ। যেমন আমরা একজন গ্রন্থাগারের তার বইয়ের সহজে বইগুলো পাওয়ার জন্য তিনি বইয়ের আকৃতি বা বইয়ের নামের প্রথম অক্ষর অনুসারে তিনি বইগুলো বিভিন্ন সেলফে বিভক্ত করে বা শ্রেণীকরণ করলেন, এটা হলো কৃত্রিম শ্রেণীকরণ। তাহলে এখন আমরা জানবো ক্রমিক শ্রেণীকরণ। ক্রমিক শ্রেণীকরণ বা ক্লাসিফিকেশন বাই সিরিজ। আমরা জানি বস্তু বা ঘটনাবলীর মধ্যে আমরা শ্রেণীকরণ করি সাধারণত সাদৃশ্য বা বৈসাদৃশ্যের উপর নির্ভর করে, কিন্তু আরেক ধরনের শ্রেণীকরণ আছে যেটাকে বস্তু বা ঘটনাবলীর মধ্যে সাদৃশ্য বা বৈসাদৃশ্যের ভিত্তিতে শ্রেণীকরণ না করে যখন আমরা বস্তু একই শ্রেণীর বস্তু বা ঘটনাবলীর গুণের মাত্রার ভিত্তিতে শ্রেণীকরণ করা হয় তাকে ক্রমিক শ্রেণীকরণ বলে। আমরা জানি বস্তু বা ঘটনাবলীর
সাদৃশ্য বা বৈসাদৃশ্যের উপর ভিত্তি করে সাধারণত শ্রেণীকরণ করা হয়, কিন্তু আরেক ধরনের শ্রেণীকরণ আছে যেখানে একই শ্রেণীর বস্তু বা ঘটনাবলীর মধ্যে সাদৃশ্য বা বৈসাদৃশ্য ভিন্ন, অর্থাৎ সাদৃশ্য বা বৈসাদৃশ্য নয় বরং গুণের মাত্রা, অর্থাৎ গুণের মাত্রার উপর ভিত্তি করে আমরা বস্তু বা ঘটনাবলীর মধ্যে শ্রেণীবিন্যাস করে থাকি। এই ধরনের শ্রেণীবিন্যাসকে বা শ্রেণীকরণকে বলা হয় ক্রমিক শ্রেণীকরণ। যুক্তিবিদ জন স্টুয়ার্ট মিল বা সংক্ষেপে জেএস মিল, যুক্তিবিদ জেএস মিল তার এ সিস্টেম অফ লজিক নামক গ্রন্থে এই ক্রমিক শ্রেণীকরণ সম্পর্কে বলেছেন যে ক্রমিক শ্রেণীকরণটি করা হবে এমন ভিত্তিতে যে একই শ্রেণীর যে বস্তু বা ঘটনাবলীর মধ্যে গুণের মাত্রা যত বেশি হবে সেটাকে প্রথম দিকে রাখতে হবে, আর যে বস্তু বা ঘটনাবলীর মধ্যে গুণের মাত্রা সবচেয়ে কম সেটাকে শেষের দিকে রাখতে হবে। তাহলে আমরা একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করতে পারি। মানুষ, অন্যান্য প্রাণী ও উদ্ভিদ। মানুষ, অন্যান্য প্রাণী এবং উদ্ভিদ সবগুলোই এর তিনটায় শ্রেণী জীবের অন্তর্ভুক্ত। এখানে আমরা দেখতে পারবো যে মানুষের মধ্যে জীবনের প্রকাশ অন্যান্য প্রাণী এবং উদ্ভিদের থেকে বেশি, অর্থাৎ এজন্য মানুষ অন্যান্য প্রাণীর মধ্যে জীবনের প্রকাশ মানুষের থেকে কম কিন্তু উদ্ভিদের থেকে বেশি, আর উদ্ভিদের মধ্যে জীবনের প্রকাশ মানুষ ও অন্যান্য প্রাণী থেকে কম। তাহলে আমরা যুক্তিবিদ মিলের অনুসারে বলতে পারি, এই বিষয়টিকে এভাবে লিখতে পারি: মানুষ, অন্যান্য প্রাণী, উদ্ভিদ। এটা হলো ক্রমিক শ্রেণীকরণ, অর্থাৎ যুক্তিবিদ মিল বলেছেন যে একই শ্রেণীভুক্ত বিভিন্ন বস্তু বা ঘটনা বা শ্রেণীর উপজাতির মধ্যে যেটার মধ্যে গুণের মাত্রা সবচেয়ে বেশি হবে সেটাকে প্রথম দিকে, আর সবশেষে হবে যেটার মধ্যে গুণের মাত্রা সবচেয়ে কম। এই তিনটা উদাহরণ যে আমরা গ্রহণ করলাম, এখানে মানুষের মধ্যে জীবনের প্রকাশ সবচেয়ে বেশি, এজন্য এটাকে প্রথমে নিলাম, আর উদ্ভিদের মধ্যে জীবনের প্রকাশ সবচেয়ে কম, এই কারণে এটাকে আমরা শেষে নিলাম। তাহলে আমরা যদি এখন এক কথায় ক্রমিক শ্রেণীকরণকে কি বলতে পারি, যে বস্তু বা ঘটনাবলীর মধ্যে সাদৃশ্য বা বৈসাদৃশ্যের ভিত্তিতে নয় বরং গুণের মাত্রার ভিত্তিতে আমরা যে শ্রেণীকরণ করি তাকে বলে ক্রমিক শ্রেণীকরণ। এখন আমরা জানবো যে পরমতম জাতিকে কেন শ্রেণীভুক্ত করা যায় না বা পরম জাতির কেন শ্রেণীকরণ করা যায় না। পরম জাতির শ্রেণীকরণ, পরম জাতির শ্রেণীকরণ করা যায় না কেন? আমরা জানি পরম জাতি হলো সর্বোচ্চ জাতি বা সর্ববৃহৎ জাতি, যে জাতিকে অন্য কোনো জাতির অন্তর্ভুক্ত করা যায় না। কিন্তু শ্রেণীকরণের সংজ্ঞায় আমরা জেনেছি যে শ্রেণীকরণ হলো কোনো ক্ষুদ্রতর বা নিম্নতর জাতিকে অপেক্ষাকৃত উচ্চতর জাতির অন্তর্ভুক্ত, পর্যায়ভুক্ত বা আওতাভুক্ত করাকেই শ্রেণীকরণ বলে। কারণ শ্রেণীকরণের একটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা হলো যে নিম্নতর জাতি বা শ্রেণীকে উচ্চতর জাতির অন্তর্ভুক্ত, পর্যায়ভুক্ত বা আওতাভুক্ত করাকে, নিম্নতর জাতি বা শ্রেণীকে উচ্চতর জাতির অন্তর্ভুক্ত, পর্যায়ভুক্ত বা আওতাভুক্ত করাকে শ্রেণীকরণ বলে। কিন্তু পরম জাতির ক্ষেত্রে আমরা একটা বিষয় লক্ষ্য করি যে পরম জাতি যেহেতু সর্বোচ্চ জাতি, এজন্য পরম জাতিকে অন্য কোনো জাতির অন্তর্ভুক্ত করা যায় না, এজন্য পরম জাতির শ্রেণীকরণ করা যায় না। এর উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে দ্রব্য একটি পরম জাতির উদাহরণ, কারণ এই দ্রব্যকে
অন্য কোনো জাতির অন্তর্ভুক্ত করা যায় না, এজন্য এই দ্রব্যের শ্রেণীকরণ করা যায় না। তাহলে আমরা আজকের ক্লাসের মধ্যে যে বিষয়গুলো জানার চেষ্টা করলাম সেগুলো হলো শ্রেণীকরণ কি, শ্রেণীকরণের কতিপয় বৈশিষ্ট্য, শ্রেণীকরণ যুক্তিবিদগণ শ্রেণীকরণকে প্রধানত কয় ভাগে ভাগ করেছেন এবং কি কি প্রাকৃতিক ও কৃত্রিম শ্রেণীকরণের পার্থক্য জানতে পারলাম। এখন আমরা প্রাকৃতিক ও কৃত্রিম শ্রেণীকরণের কয়েকটি পার্থক্য জানব। আমরা জানি যুক্তিবিদগণ শ্রেণীকরণকে প্রধানত দুভাগে ভাগ করেছেন, একটা হলো প্রাকৃতিক শ্রেণীকরণ আর হলো কৃত্রিম শ্রেণীকরণ। এর প্রাকৃতিক শ্রেণীকরণ এবং কৃত্রিম শ্রেণীকরণের মধ্যে আমরা কতিপয় পার্থক্য লক্ষ্য করে থাকি। যেমন একটা পার্থক্য, যেমন সংজ্ঞাগত পার্থক্য আমরা বলতে পারি। প্রথমে সংজ্ঞাগত পার্থক্য। প্রাকৃতিক শ্রেণীকরণ কি? বস্তু বা ঘটনাবলীর মধ্যে যখন আমরা মৌলিক ও গুরুত্বপূর্ণ সাদৃশ্য বা বৈসাদৃশ্যের ভিত্তিতে মানসিকভাবে যে বিভক্তিকরণ করি সেটাকে বলে প্রাকৃতিক শ্রেণীকরণ। আর কৃত্রিম শ্রেণীকরণ কি? বস্তু বা ঘটনাবলীর মধ্যে গুরুত্বহীন, বাহ্যিক বা অমৌলিক সাদৃশ্য বা বৈসাদৃশ্যের ভিত্তিতে যে শ্রেণীকরণ করি সেটাকে বলা হয় কৃত্রিম শ্রেণীকরণ। তাহলে আমরা একটা পার্থক্য জানলাম। আর 2 নম্বর পার্থক্য হলো বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথে সঙ্গতিপূর্ণ। বৈজ্ঞানিক ব্যাখ্যা। এই প্রাকৃতিক শ্রেণীকরণ বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথে সম্পর্কযুক্ত, অন্যদিকে কৃত্রিম শ্রেণীকরণ বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথে সম্পর্কযুক্ত নয়। আর 3 নম্বর একটা পার্থক্য হলো প্রকৃতি প্রদত্ত। প্রাকৃতিক শ্রেণীকরণের মধ্যে আমরা যে মৌলিক ও গুরুত্বপূর্ণ সাদৃশ্যের ভিত্তিতে যে শ্রেণীকরণটা করি সেগুলো প্রকৃতি প্রদত্ত। এখানে ব্যক্তির কোনো হাত থাকে না। যেমন আমরা মেরুদণ্ডের ভিত্তিতে বস্তু বা ঘটনাবলীকে যখন শ্রেণীকরণ করি, এই মেরুদণ্ড ক্ষেত্রে ব্যক্তির কোনো প্রভাব থাকে না। অন্যদিকে কৃত্রিম শ্রেণীকরণের ক্ষেত্রে যে কম গুরুত্বপূর্ণ, অমৌলিক বা বাহ্যিক বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা শ্রেণীকরণ করি, এটা ব্যক্তি কর্তৃক প্রদত্ত। তাহলে আমরা আরেকটা পার্থক্য উল্লেখ করতে পারি, স্থানকাল অভিন্নতা। প্রাকৃতিক শ্রেণীকরণ স্থানকাল ভেদে অভিন্ন থাকবে, অর্থাৎ এটা আমরা যে জায়গায় নিয়ে যাই না কেন এবং কালের পরিক্রমায় কাল বিবর্তনের ফলেও অভিন্ন থাকবে। কিন্তু কৃত্রিম শ্রেণীকরণ স্থানকাল ভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকবে। আর 5 নম্বর একটি পার্থক্য আমরা বলতে পারি যে উদ্দেশ্যগত পার্থক্য। প্রাকৃতিক শ্রেণীকরণ সবসময় সকলের উদ্দেশ্য বা সাধারণের উদ্দেশ্য পূরণ করে থাকবে, অন্যদিকে কৃত্রিম শ্রেণীকরণ ব্যক্তি বিশেষের বিশেষ উদ্দেশ্য পূরণ করে থাকে বা সাধন করে থাকে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে যে বিষয়গুলো জানতে পারলাম সেগুলো হলো শ্রেণীকরণ কি, শ্রেণীকরণের কয়েকটি বৈশিষ্ট্য জানতে পারলাম, শ্রেণীকরণের প্রকারভেদ সম্পর্কে আমরা জানতে পারলাম যে যুক্তিবিদগণ শ্রেণীকরণকে কয়টি ভাগে ভাগ করেছেন এবং প্রাকৃতিক ও কৃত্রিম শ্রেণীকরণের কয়েকটি পার্থক্য আমরা জানতে পারলাম। এর সাথে সাথে আমরা জানতে পারলাম যে ক্রমিক শ্রেণীকরণটা আসলে কি এবং পরম জাতির শ্রেণীকরণ করা যায় না কেন। আজকের ক্লাসে এ পর্যন্তই। তোমাদের সাথে আগামী ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত তোমরা নিজ নিজ বাড়িতে স্বাস্থ্যবিধি মেনে ভালো থাকবা, সুস্থ থাকবা এবং পড়াশোনা চালিয়ে যাবা। আল্লাহ হাফেজ।